ক্লাস 9 কিন্তু কোনো রকম ভাবেই মাধ্যমিকের থেকে কম নয়। ক্লাস 9-এরও প্রস্তুতি মাধ্যমিকদের মতনই। সেক্ষেত্রে ক্লাস 9রা কিভাবে প্রস্তুতি নেবে, তোমরা যদি চাও এখন থেকে একটু গুছিয়ে পড়বে, তাহলে ক্লাস 9-এ এই 90 মার্কসের পরীক্ষায় বিশ্বাস করো খুব আরামসে, খুব সহজে 70 পাওয়া যায়। একটু পরিশ্রম করতে পারলে এই 90-তে 80 পাওয়া কোনো ঘটনা না। কিন্তু তার জন্য তোমাকে আগে থেকে নিজেকে বিশ্বাস করতে হবে যে ইয়াস আমি পারবো, প্রথম কাজ। তারপরে দেখো আমি আজকে কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করছি, অসাধারণ ভাবে তোমাদের সত্যি মনে হবে যে তাই তো, এত সোজা। চলো দেখি, আমাদের 1 তারিখে পরীক্ষা আছে, 1/11/2025। সেখানে পরীক্ষায় থাকবে কি কি? ফ্রেজাল ভার্ব। কি কি থাকবে পরীক্ষায়? ফ্রেজাল ভার্ব। তাহলে এই যে ফ্রেজাল ভার্ব থাকবে, তাহলে এই ফ্রেজাল ভার্বটা কি মুখস্থ করতে হবে? কোথা থেকে করব? আমি নোটস দিয়েছি সেখান থেকে। তাছাড়াও ফ্রেজাল ভার্বের কিছু শর্টকাট ট্রিক্সও আমি আজকে বলে দেবো আরো একবার। তারপরে পরীক্ষা আছে ভার্বের, সেই পরীক্ষা আছে কি ভার্বের ফরমেশন। ভার্বের ফরমেশন করবার জন্য কি কি প্রয়োজন? টেন্স শিখতে হয়। কি শিখতে হয়? টেন্স। তার পাশাপাশি সিনটেক্স। তার পাশাপাশি আমরা জানি যে কিছু প্র্যাকটিসও করতে হবে। কোথা থেকে করব, কিভাবে করব বলে দেব। ভয়েস চেঞ্জ, এই 3টে গ্রামারই তোমাদের আছে। তাহলে ভয়েস চেঞ্জের রুলস এখন আর বলার সেই সময় নেই, কিন্তু কোন কোন জায়গায় কিভাবে করবে বলে দেব। ফার্স্ট সামেটিভ কোশ্চেন ব্যাংকের গ্রামার, অর্থাৎ ফার্স্ট সামেটিভে কোশ্চেন ব্যাংকে যতগুলো গ্রামার করেছো সেই গ্রামার পৃষ্ঠাগুলো কিভাবে করবে বলবো। সিনের মধ্যে হান্টিং স্নেক আর দ্য প্রাইস অফ ব্যানানা। শুধু পাঠ্য পড়লে চলবে না, টেক্সচুয়াল গ্রামারও পড়তে হবে, প্রত্যেকটা শব্দের মানে পড়তে হবে, প্রত্যেকটা টেক্সটের এক্সারসাইজ পড়তে হবে, ইংলিশ টু ইংলিশ মিনিং পড়তে হবে। আর রাইটিং এর মধ্যে মনে হচ্ছে মাত্র অফিসিয়াল লেটার দিল, এত সহজ? সত্যি সোজা, যেহেতু প্রথম পরীক্ষা আমি সহজ নিলাম। তারপর 6 তারিখ তোমাদের আমি 8 তারিখে কি পরীক্ষা নেব সেটা পড়াবো। 8 তারিখে আর্টিকেল প্রিপারেশন, ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিন অল রাইটিং এর মধ্যে বায়োগ্রাফি, প্রসেসিং এবং নোটিশ, সেকেন্ড সামেটিভের সমস্ত গ্রামার। 15 তারিখে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অনেক স্টুডেন্টরা বলছে সেই ট্রান্সফরমেশন মানে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, তারপরে অ্যাফার্মেশন, নেগেটিভ, এগুলো করতে হবে। জয়নিং থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস মুখস্থ করতে হবে, রিপোর্ট রাইটিং থাকবে, পার্সোনাল লেটার থাকবে এবং আনসিন এবং আনসিন ওয়ার্ডের সব থাকবে। আর 22 তারিখে পরীক্ষাটায় ফাইনাল এক্সাম থাকবে 90 মার্কসের। ক্লিয়ার? এই গেল আমাদের তোমাদের পরীক্ষার একটা সিলেবাস বা রুটিন। এবার আমরা প্রথমেই চলে আসি যে ভার্বের ফরমেশনের জন্য কি কি করতে হয়। ভার্বের ফরমেশনের জন্য পড়তে হয় কি? টেন্স। কোথা থেকে পড়তে হয় দাদা? এটা কিন্তু আমারই লেখা একটা বই। তো আমার লেখা বই থেকে আমি জানি তোমাদেরকে আমি করিয়েছি, আমি তোমাদেরকে, তোমাদের নোটসও আমার কাছে আছে। তোমাদের নোটস, তোমাদের মধ্যে অনলাইন থেকে যারা পড়াশোনা করেছে তারাও কিন্তু এত সুন্দর করে নোটস বানিয়েছে। তাদের নোটস এইটা। এখানেও সমস্ত গ্রামার দেখো। ইউজ অফ ডাউন, ডাউন কোথায় বসে, বিলো কোথায় বসে, অ্যাট কোথায় বসে, অন কোথায় বসে, ইনটু কোথায় বসে, ইন কোথায় বসে। তোমরাও এরকম ভাবে প্রায় 78টা পৃষ্ঠা গ্রামার তোমরা লিখেছো, কিন্তু আমি সবাইকে তো ভরসা করতে পারি না। এখানে যেমন তুমিও ভালো রেজাল্ট করতে চাও, একই রকম ভাবে এখানে কিন্তু ভালো রেজাল্ট আমার ওই পেছনের ভাইটা একটু হলেও চাই। তাই তাকে আমি রেডিমেড সবটা তুলে দেব, দুটো জিনিসই তুলে দেব। তার শুধু কাজ একটু পড়াশুনো করা, তৈলমর্দন নয়, একটু পড়াশুনো করা। আর কিভাবে পড়াশুনো করবে সেটা আমি বলে দিচ্ছি। টেন্স তুমি বহুবার শুনেছো, এই টেন্স লেখানো আছে আমার বইতে। এই বইটা আমারই লেখা, ক্লাস 10দের জন্য পাবলিশ হয়, বহু 9-এর ছেলেমেয়েরাও নিয়ে গেছে, কিন্তু আমি বলবো এখন আর কেনবার প্রয়োজন নেই।
যেমন সবার প্রথম টেন্সের একটি স্বচ্ছ ধারণা দরকার। ইনডেফিনিট তার তিনটে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট ইনডেফিনিট কি? প্রেজেন্ট ইনডেফিনিট হলো অভ্যাসগত কাজ, চিরসত্য কথা, প্রতিদিন করা হয় এমন কাজ বর্তমানে হয়। তাহলে কি কি? অভ্যাসগত, চিরসত্য, প্রতিদিন করা হয় এমন কাজ, আর বর্তমানে হয় এমন কাজ, তাই না? এর রুল কি? সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট ট্রেস্ট। আই প্র্যাকটিস গ্রামার এভরিডে, শি প্র্যাকটিসেস গ্রামার এভরিডে হলো। তাহলে আই প্র্যাকটিস হয় কিন্তু শি প্র্যাকটিসেস হয়, কারণ শি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মনে রাখবে, যদি একা হয় কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি একা হয়, সবসময় ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কি হয়? ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কেমন? যদি বলি হি, হি কিন্তু ইজ হবে, তাই না? শি ওয়াজ হয়, শি হ্যাজ হয়, দেখেছো? এস যুক্ত হচ্ছে না। আর যদি বলি যে শি ডাজ হয়, তাই না? সবসময় এস যুক্ত। ব্যতিক্রমকে কেবলমাত্র আইও তো একা, তবুও সেখানে কিন্তু আর এস যুক্ত হয় না। তাহলে আমাকে মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তার মানে এই সাবজেক্ট আমি, আমরা আর তুমি, তোমরা বাদে বাকি সব কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এই রুলসটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবারে কি? অতীতে কোনো কাজ সম্পূর্ণ শেষ, সাবজেক্ট ভি টু অবজেক্ট ট্রেস, তোমরা জানো পাস্ট ইনফিনিটি সূত্র। সেখানে উই মেড হিম ক্যাপ্টেন ইয়েস্টারডে, ইয়েস্টারডে, দ্যাট ডে, লাস্ট ডে, এগুলো থাকলে কোন টেন্স হয়? পাস্ট ইনফিনিট টেন্স হয়। ঠিক আছে? তারপর দেখো এখানে ফিউচার টেন্সও রয়েছে। ফিউচার টেন্স এখানে সুন্দর করে দিয়েছি যে ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে। রুলস কি? সাবজেক্ট শ্যাল উইল বি ওয়ান অবজেক্ট ট্রেস, আই বা উই বাদে বাকি সব জায়গায় কি হয়? উইল হয়। আর আই বা উইর জায়গায় কি হয়? শ্যাল হয়। সেটাও আমি এখানে লিখে দিয়েছি। আই শ্যাল ডু ইট টুমরো, তাহলে এখানে টুমরো থাকবে অধিকাংশ জায়গায়। তাহলে তুমি বুঝতে পারবে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তো এমনি এমনি বইটা সকলের কাছে তো পরিচিত বা প্রিয় নয়। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্স। এইখানে কোনো মানুষ কেমন, কোনো জিনিস কেমন, কোন জিনিস কেমন ছিল, কোন জিনিস কেমন হবে সেটা বোঝাবে। যেমন যেমন এখানে কি থাকবে? সাবজেক্ট আমিজার, অ্যাডজেক্টিভ অথবা কমপ্লিমেন্ট। যেমন যদি বলি হি ইজ আ পুওর বয়, সে ছেলেটা কেমন? ইজ এ পুওর বয়। আমি যদি স্টোরি রাইটিং লিখতে যাই তখন আমার পাস্ট মানে সিম্পল পাস্ট লাগে। মহিলাটি ছিল অন্ধ, কেমন ছিল? তাহলে দ্য লেডি ওয়াজ ব্লাইন্ড। ক্লিয়ার? সেখানে ওয়াজ আর কমপ্লিমেন্ট হবে, আর এখানে শ্যাল বি, উইল বি কমপ্লিমেন্ট হবে। এরকম আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। এক ঝলক দেখলেই কিন্তু আমরা পারবো, আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। এই কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাদের বলতে হবে না, এখানে অধিকাংশ জায়গায় নাও থাকে। আর বর্তমানে চলছে, দেখো আমি লিখেও দিয়েছি এখানে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি, ইউ আর স্টাডিং হার্ড। অতীতে চলছিল সেখানে ওয়াজ ওয়্যার হবে, আর চলতে থাকবে শ্যাল বি, উইল বি হবে। ফিউচার তোমার এবার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? কাজ শেষ কিন্তু ফল বা প্রভাব বর্তমান। যেমন আমি তাকে দেখেছি, এটা আমরা জানি ইয়াছি, ইয়াছো। এবং এখানে কিন্তু অনেক সময় আমরা দেখতে পাবো জাস্ট নাও কথাটি বা জাস্ট কথাটি থাকে, জাস্ট নাও বা জাস্ট কথাটি থাকে। সংক্ষেপে বলছি, শর্টকাট ট্রিক্স আলাদা করে লেখানো আছে। যেমন শি হ্যাজ সিন আ বার্ড, দুটি কাজ হয়েছিল, একটি আগে এবং অপরটি পরে। এমন কাজের জন্য প্রথমটির জন্য সাবজেক্ট হ্যাড প্লাস ভি3 এবং দ্বিতীয়টির জন্য সাবজেক্ট ভি2 অবজেক্ট ট্রেস্ট। যেমন ডাক্তার আসার আগে রোগীটি মরে গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। স্যার আসার পর স্টুডেন্টরা চুপ হয়ে গিয়েছিল, তাহলে কোনটা আগে হবে? দ্য স্টুডেন্টস গট সাইলেন্ট আফটার দ্য টিচার হ্যাড কাম। ঠিক আছে? অতীত ভবিষ্যতে কোনো কাজ পারফেক্ট সময়ের মধ্যে শেষ হবে, যেমন সে দুদিনের মধ্যে কাজটি শেষ করে ফেলবে, তখন সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ভি3 অবজেক্ট ট্রেস্ট। একবার পড়লেই তুমি বুঝতে পারবে, তার সঙ্গে তোমাকে প্র্যাকটিস করতে হবে। পারফেক্ট কন্টিনিউয়াসটা শুধু প্রেজেন্টটা পড়লেই হবে, কারণ দেখো পাস্ট এবং ফিউচারের ব্যবহার নেই বললেই চলে, আমরা লিখবো না, এক্সপ্রেশন নেবো না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোনো কাজ শুরু হয়েছিল, বর্তমানেও চলছে, এমন থাকলে কিন্তু এই টেন্স হবে। থেকে থাকলে কি হয়? ফর হয়। আর ধরে থাকলে ফর হয়, আর থেকে থাকলে সিন্স হয়। সেটাও আমি কিন্তু তোমাদের এখানে লিখিয়ে দিয়েছি। এরপরে
গ্রামারের কিছু গুরুত্বপূর্ণ টিপসও আমি লিখিয়ে দিয়েছি। কেমন? টু প্রেপোজিশনস এর পর ভার্বের প্রথম ফর্ম অর্থাৎ V1 বসে। যেমন হি উইশ টু গেট হবে না, গট হবে না, গেট হবে। ক্লিয়ার? এবার টু ছাড়া বাকি সব জায়গায়, টু বাদে ভার্বের পরে সব জায়গায় কিন্তু আইএনজি হয়। কেমন? বিফোর গোয়িং হয়। বিফোর কি হয়? গোয়িং। আমি লিখে দিয়েছি। তারপর দেখো হোয়াইল থাকলে হোয়াইল ভার্বের পরে ভার্বের সাথে আই যুক্ত হয়। কেমন? যেমন দেখো এখানে হোয়াইল হ্যাভিং ফুড। ঠিক আছে? আবার দেখো লিখে দিয়েছি মোডাল অক্সিলারির পর অর্থাৎ ক্যান, কুড, শুড, মে, মাইট, কুড বা উড, শ্যাল, উইল এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন ইউ ক্যান, এখানে ডু হবে। তাই না? সবটাই তোমাদের এখানে সুন্দর করে আমি গুছিয়ে কিন্তু লিখে দিয়েছি। বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে সেটা বোঝা খুব দরকার। কারণ প্যাসিভে সর্বদা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হয়। যেমন 4 persons were killed হবে। দা কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড হবে উইথ ফ্লাওয়ার্স। তাহলে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে বোঝা দরকার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত। যেমন আই গো হয় কিন্তু রাম গোজ হবে। বিষয়টা খুব সহজ মনে হচ্ছে কিন্তু সহজ জিনিসই আমরা ভুল করি, সেটাও লিখে দিয়েছে। ওয়েন দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কেমন? এক্সাম্পল আমি যদি বলি যে হি ড্যাশ স্টাডি when I went in, তাহলে আমার when দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ স্টার্ট হয়েছে went in, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে? he was studying। ক্লিয়ার? কিছু আছে? I was studying যখন সে ঘরে ঢুকেছে। এভরিডে, ডেইলি, রেগুলারলি থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় অর্থাৎ ভার্বের প্রথম রূপ। যেমন এভরিডে রাহুল প্রেইজ টু গড। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, সব জায়গায় লিখে দিয়েছি। বাক্যের মাঝে যদি ফর বা সিন্স থাকে ও সময়ের কথা উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল কি? মহুয়া হ্যাজ বিন লিভিং অ্যাট রানাঘাট ফর লাস্ট 10 years। এক্সাম্পল দিয়ে লিখে দিয়েছি। নাও থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। শর্টকাট ট্রিক্স তোমাদের পাঠ্য বই যখন পড়বে একটু খুঁটিয়ে পড়বে, সেখান থেকে ভার্ব ফরমেশন আসার প্রবণতা অনেক বেশি। লাস্ট বা পাস্ট কথাটি ওর সাথে সিন বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টেক্সচুয়াল এক্সাম্পল বিশেষ দ্রষ্টব্য, এর কোনো কমন বা সাজেশন হয় না। প্র্যাকটিস আসলে সঠিক প্র্যাকটিসই একমাত্র ভালো রেজাল্টের চাবিকাঠি। তাহলে প্র্যাকটিস করতে হবে। কোথায় আছে? তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখবে প্রায় 150টা মতন আছে। সেই 150টার অ্যান্সার স্ক্রিপ্টও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। তাহলে এইগুলো পড়বার পর ওই 150টা যদি ভালো করে পড়ি আর কিছু লাগে না। 150টা না, প্রথম 50টা পড় না, তাই যথেষ্ট। তারপর দেখবে এখানে গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস দিয়ে দিয়েছি। ইতিহাসে ঘটে যাওয়া অর্থাৎ ঐতিহাসিক বর্তমান বোঝাতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন অশোক কলিঙ্গ জয় করেছিল। অশোকা কনকোয়ার্স কলিঙ্গ। করেছিল তো বল, তাহলে করলেন, তাহলে কনকোয়ার্স। একটি ভয়ানক যুদ্ধ শুরু হলো, আ ফায়ার্স ফাইটিং বিগিনস। শর্ত বোঝাতে অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন বৃষ্টি পড়লে আমি যাব না, ইফ আই শ্যাল নট গো ইফ ইট রেইনস। তো এরকম অনেক গোল্ডেন গ্রামাটিক্যাল রুলস তোমাদের দিয়েছি, যদি তোমাদের সময় থাকে তোমরা পড়বে। এগুলো তোমাদের দেখো এখানে অনেক কিছু দেওয়া রয়েছে। এই বইটা চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রিয়। দেখো সিনটেক্সও আছে। রাজা এন্ড রাহুল আর ওয়াইজ হলো, সবাই বোঝে। ইচ বয় এন্ড গার্ল হ্যাড না হ্যাজ, কি হবে? হ্যাজ হবে। ইচ থাকলেই কি হয়? এক বচন। আমি বলেছি ইচ অফ, ইচ, তাহলে ইচ অফ দি বয় ইজ হবে না আর হবে? ইজ হবে। যদি বলে ইচ বয়েজ তাহলেও কি হবে? এক বচন হবে। এভরি বয় এন্ড গার্ল ইজ হবে, আর হবে না কিন্তু। রাজা অ্যাজ ওয়েল অ্যাজ রাহুল ইজ হবে। ইউ অ্যাজ ওয়েল অ্যাজ রাম আর হবে। কেন? দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হচ্ছে। নাউনের আগে দুটিতেই দি থাকলে আর হয়। যেমন দা ক্যাপ্টেন অ্যান্ড টিম লিডার ইজ হবে, কিন্তু দা ক্যাপ্টেন অ্যান্ড দ্য লিডার আর হবে। কারণ দুটো নাউনের আগে কি আছে? দি আছে। দি থাকলে দুজন হয়। এভাবে প্রত্যেকটা জায়গা আমি সুন্দর করে প্রায় ছবি এঁকে দেওয়ার মতন আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা জাস্ট এটা পড়বে, তাহলে দেখো আর ভার্ব ফরমেশন নিয়ে আগামী শনিবারের পরীক্ষায় তোমাদের কোনো টেনশন থাকছে না। তার সঙ্গে তোমাকে কি করতে হবে বাবু? তার সঙ্গে তোমায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। ওই কোশ্চেন ব্যাংক থেকে এটা পড়ার পর 50টা। একটু তো পরিশ্রম করতে হবে। সারা বছর আনন্দ করেছি, এখন একটু পরিশ্রম না করলে হয়? সারা বছর তেল মেরে গেছি মাস্টারদের পেছন পেছন, পড়ার নামে কিছুই করিনি। তো এখন তো পড়তে হবে। কারণ আমার আমার ভূগোল মাস্টারমশাই তো আমার ইংরেজিটা বাঁচাবে না, তাই না? আমার বাংলা স্যার আমার ইংরেজিটা বাঁচাবে না।
আমাকে ইংরেজিতে বাঁচাতে হবে। আমার এখানে পড়ে তোমাদের ক্লাসে যদি ওরা ভালো রেজাল্ট করতে পারে, তাহলে তোমরা ওরা কতটা সিরিয়াস তোমরা নিজেদের সামনেই দেখেছো। দে আর ভেরি সিরিয়াস। আমার যারা অনলাইন ক্লাসেস করে তাদের মধ্যে আমি গতকাল লাইভ ক্লাস করে দেখলাম, তারা ভীষণ সিরিয়াস। এবার আসি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ নিয়ে আমি বিস্তারিত বলবো না। ভয়েস চেঞ্জ যেটা মূলত প্রবলেম হয় সেটা হলো ভার্বের ফরমেশন খেয়াল রাখতে। ভার্বের ফরমেশন কি? যদি বললো যে দে আর ফ্লাইং কাইটস, দে আর ফ্লাইং কাইটস, আমার অনেক ভাই বোনেরা কি করবে, ভুল করে এই ফ্লাইয়ের ভিত্তি তো জানে না, তারা ফ্লোড, ফ্লাইড ইত্যাদি লিখবে। তো এই ফ্লাইয়ের ভিত্তি হলো ফ্লোন, তাই না? এগুলো আমাকে তোমাকে জানতে হবে। বাইটের ভিত্তি বিটেন, বাইটের ভি টু বিআইটি। আমরা এখনো অনেকে আছে মেকের ভিত্তি মেকেড লেখে, রেগুলার পড়তে আসে না তানিশার মতন মেয়ে, যারা মেকের ভিত্তি এখনো জানে না, শুধু অজুহাত দিয়ে বেরিয়ে গেল। তাহলে এমন অনেক, যেমন যদি বলি যে শি হেল্ড আ মিটিং, তানিশা বলতো এই হেল্ডের এটা কোন টেন্সে আছে, V1 এ আছে না V2 তে আছে? V1, V2, V3 কোনটায় আছে? V3 তে আছে। বা একটা বাক্যে সরাসরি V3 লেখা যায়? একটা বাক্যে ভার্বের থার্ড ফর্ম লিখতে গেলে সেটা হয় প্যাসিভ ভয়েসে হতে হয়, নতুবা এর আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড কিছু আনতে হবে। তাহলে এটা V2 তে আছে। তাহলে V1টা কি ছিল? হোল্ড, হোল্ড, হেল্ড, আবারও হেল্ড। পড়তে আসতে হয়, তার জন্য পরিশ্রম করতে হয়। তাহলে যাই হোক, এই ভার্বের ফরমেশন গুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব। দেখো ইরেগুলার ভার্ব কি? যেগুলো রেগুলার ভার্বের মতন ইডি টি যুক্ত করে চেঞ্জ হয় না, সেগুলোকে ইরেগুলার ভার্ব বলে। যেমন দেখো এখানে ড্র, ড্রিউ, ড্রন। ডু, ডিড, ডান তোমরা জানো। ফাইট, ফট, ফট। ইট, এট, ইটেন। ড্রাইভ, ড্রোপ, ড্রিভেন। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তারপরে আরো দেখো আছে ডিগ, ডাগ, ডাগ। এই ডিগ দেয়, তোমরা কিন্তু করে আসতে পারতে না, তোমরা লিখতে ডিগড, লিখতে না। তাহলে নিয়ম জানো, তারপরেও তুমি দেখবে এই জায়গাটা ভুল করে এসছো, কারণ এই জায়গাটা বেসিক জায়গা। আরো দেখো জায়গা আছে, তোমাদেরকে দিয়ে দিয়েছি। বিট, বিট, বিটেন। বিকাম, বিকেম, বিকেম। বিগিন, বিগান, বিগান। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফরগেট, ফরগট, ফরগটেন। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। দেখো এখানে সবটাই আছে। তার পাশাপাশি আবার রেগুলার ভার্ব যেগুলো ইডিযুক্ত করে হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি। অ্যাবলিশ, অ্যাবলিশড, অ্যাবলিশ, দেখো সব ইডিযুক্ত করে হবে। অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড। অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এগুলো ইডিযুক্ত করে হবে, খুব সোজা। তাহলে এগুলো কিন্তু তোমাকে দেখতে হবে ভয়েস চেঞ্জের পাশাপাশি। তাহলে বাড়িতে আমার সবার আগে কাজ ভয়েস চেঞ্জ দেখা, প্রত্যেকটা নিয়ম দেখা, দেখার পর এগুলো করা, ঠিক আছে? এই তো কাজ ভয়েস চেঞ্জে। তাহলে ভার্বের ফরমেশন আর ভয়েস চেঞ্জ নিয়ে কোনো প্রবলেম নেই। আমি এখন আমার মনে একটু কনফিডেন্স এসছে, বাড়িতে দেখতে পারবো। এবার চলে আসো, আজকে যারা অনলাইন ক্লাসেস করছো, তোমাদের এই ক্লাসটা আমি তোমাদেরই প্রিয় চ্যানেল মানে মেন চ্যানেল থেকে দিচ্ছি। সবাই একটু দেখুক আমরা কিভাবে ক্লাসেস করি। এখানে প্রচুর ভার্বের ফরমেশন দেওয়া আছে, জাস্ট একটা ঝলক দেবে তোমরা, আর কিছু লাগবে না, একটা ঝলক দেবে। এবার আসি ফ্রেজাল ভার্ব। আমি তোমাদের, আমার খেয়াল আছে আমি কিন্তু ফ্রেজাল ভার্ব এভাবেই করিয়েছি, যদিও এটা সম্পূর্ণ মুখস্থর ব্যাপার। আমি ফ্রেজাল ভার্ব তোমাদেরকে এইভাবেই করিয়েছি। যেমন টার্ন, টার্ন ওভার, চেঞ্জ, টার্ন ডাউন, রিজেক্ট, টার্ন আউট, প্রডিউস, টার্ন আপ, অ্যাপিয়ার। মেকের মেক ওভার, মেক আউট, মেক অফ। একই রকম ভাবে আমি কিন্তু তোমাদের টেক, তোমার লুক, পুট সবটাই কিন্তু এভাবে করানো। এখানে যাও ইম্পর্টেন্ট কিছু বা এক্সেপশনাল কিছু আছে, যেমন এসকেপ, মেক অফ, ডাইট, পাস অ্যাওয়ে, হাইড, হোল্ড ব্যাক, রাইট, পুট ডাউন, ব্রাইট, বাই অফ, রিকোয়েস্ট, কল আপন, ডু, ওয়ার্ক অ্যাওয়ে, রিমেইনস ফ্রম, রিমেইন ফ্রম, বিয়ার আপ, V2 বোর আর V3 বোর। আমি সবকিছু যেখানে ছেলে মেয়েদের প্রবলেম হয় সে জায়গা কিন্তু আমি বুঝে লিখে নিয়েছি। স্যাক্রিফাইস, লে ডাউন, কোল্যাপস, ফল ইন, অ্যাভয়েড, স্টে অ্যাওয়ে ফ্রম, produce, turn out, extract, take out, explode, blow up, despise, look down upon, eradicate, মুছে ফেলা। eradicate মানে তুমি নাও জানতে পারো, মুছে ফেলা। do away with, stop working, break down, broke, breaker, break, broke, broken, তাও লিখে দিয়েছি। reduce, cut down, সমস্ত ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে আন্ডারলাইন করা মূল শব্দটির সঙ্গে আইএনজি যুক্ত থাকলে মূল ভার্বটিও আইএনজি যুক্ত হয়। যদি এরকম হয় ডেসপাইসিং, তোমাকেও লিখতে হবে লুকিং ডাউন আপন। যদি ডেসপাইসড হয় তোমাকে লিখতে হবে লুকড ডাউন আপন। যদি ডেসপাইসেস হয় তাহলে তোমাকে লিখতে হবে লুকস ডাউন আপন। এইটুকুনি তুমি তো জানো, বোঝো। আমি তবুও তোমাদের বই থেকে
যেখানে যেখানে প্রয়োজন তোমাদেরকে লিখে দিয়েছে। তাহলে গ্রামার 3টে টপিক আমরা বাড়িতে যদি একটু ভালো করে পড়ি, কোনো ব্যাপারই না, শনিবারের পরীক্ষাটা ধামাকা হওয়া উচিত। এবার রাইটিং, স্যার আপনি তো গ্রামার বলে দিলেন, কিন্তু আপনি কি কোনোদিন আমাদের কষ্ট বোঝার চেষ্টা করেছেন? ও স্যার, আপনি কোনোদিন আমাদের কষ্ট বোঝার চেষ্টা করেননি। আপনি জানি না আমি কত কষ্টে আছি। কি কষ্ট আমার? আমার কষ্ট একটাই স্যার, আমি রাইটিং পারি না। আমি বছরের শুরু থেকে তোমাদের রাইটিং লেখা শিখিয়ে শিখিয়ে প্রায় বুড়ো হতে চললাম। রাইটিং, চলো রাইটিং আমরা দেব অফিসিয়াল লেটার। পরীক্ষায় কি দেব? অফিসিয়াল লেটার। এই অফিসিয়াল লেটার ভালো করে বুঝবে, দুটো কারণে লেখা হয়। কি কি? এক হলো ডিমান্ড, নাম্বার 2 হলো কমপ্লেইন্ট। তাই না বল বাবু? দুটোই তো কারণ, আমরা চাই আর আমরা অভিযোগ করি, তাই তো আমরা লিখি। তাহলে অফিসিয়াল লেটার লেখা হয় কার কার কাছে? এক হলো হায়ার অথরিটি, আরেকটা হলো এডিটরের কাছে লেখা। তোমাদের লেভেলে হায়ার অথরিটিকে স্কুল টিচার, সর্বোচ্চ বা যেটা আমরা জানি হেড স্যার, HM বা হেড মিস্ট্রেস, নতুবা আমরা কোনো পঞ্চায়েত প্রধান বা পৌর প্রধানকে লিখে থাকতে পারি। আর আরেকটা কি? এডিটোরিয়াল লেটার। এরও একটা ফরম্যাট আছে, এরও একটা ফরম্যাট আছে, যার প্রথম দিক এবং শেষ দিক এক, শুধু মাঝের গোটা কয়েক লাইন তোমাকে মনে রাখতে হয়। দেখো কতটা সোজা। তাহলে আমরা অফিসিয়াল লেটার কাকে লিখতে পারি? আমরা হায়ার অথরিটিকে লিখতে পারি। দেখা গেল তোমাদের বাড়িতে আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল আসছে, অর্থাৎ প্রচুর পরিমাণে বৈদ্যুতিক বিল তোমার বাড়ি আসছে। একটা কারণ, তোমার এলাকার রাস্তাঘাট ভালো না, তাই সরকারের কাছে বা বিশেষ করে তুমি পঞ্চায়েত প্রধানের কাছে একটা অ্যাপ্লিকেশন দেবে, লিখতে হবে। তার রুলস কি? দেখো, আমরা যদি পঞ্চায়েত প্রধানের কাছে লিখি, তাহলে আমাকে এখানে লিখতে হবে টু দা প্রধান। আমার পঞ্চায়েতের নাম ইছাপুর 2, তাই না রে? গ্রাম পঞ্চায়েত। এটা কোথায়? গাইঘাটাতে। গাইঘাটা, তার ঠিকানা নর্থ 24 PGS। হলো। এবার এখানে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি লিখতে হবে? ছোট্ট কথা, ব্যাড কন্ডিশন অফ রোড। কন্ডিশন অফ রোড। গতকালকেও মানে গত দিনও আমি তোমাদের ক্লাসে করিয়েছি যে ওই কলকাতায় রাস্তার দুধারে হকার্সরা কলকাতাটাকে কনজেস্টেড করে দিয়েছে, সে বিষয়েও লিখিয়েছি, মেয়রকে। তো একই, এখানে সাবজেক্ট দিয়ে আমি লিখতে পারি যে উইথ, কি লিখি আমরা? ডিউ রেসপেক্ট। ডিউ রেসপেক্ট, অথবা এই ডিউ রেসপেক্ট না লিখে আমরা লিখতে পারি আটমোস্ট রেভারেন্স। কি লিখতে পারি? আটমোস্ট রেভারেন্স, REVERENCE, শ্রদ্ধা। দিস ইজ টু ইনফর্ম ইউ, দিস ইজ টু ইনফর্ম ইউ, এটা আপনাকে ইনফর্ম করা হচ্ছে দ্যাট আই অমুক আর রেসিডেন্ট অফ তমুক। রেসিডেন্ট অফ কোন জায়গা? এবার ইজ এক্সপ্রেসিং, আমি কি করছি? প্রকাশ করছি। তুমি একটু স্ট্যান্ডার্ড লিখবে, ভেন্টিলেটিং মাই কনসার্ন অ্যাবাউট, কি বিষয়? ব্যাড কন্ডিশন অফ আওয়ার রোডস। এই যে 3-4 লাইন, তো সব জায়গায় একই, আর শেষ দিকটাও সব জায়গায় এক।
কিভাবে এক হয় একটু তোমাদেরকে দেখাই। সবার আগে আমি তোমাদেরকে এডিটোরিয়াল লেটারটা দেখাই। কি দেখাবো? এডিটোরিয়াল লেটার। দেখো, এডিটোরিয়াল লেটারে একটা ফরম্যাট আছে। কি ফরম্যাট? যেমন টু দ্য এডিটর লিখতে হয়, দ্য স্টেটসম্যান কলকাতা এত। সাবজেক্ট কি? রাইট এ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার প্রোটেক্টিং এগেইনস্ট দ্য মিসইউজ অফ দ্য মাইক্রোফোন। তাহলে তুমি এখানে লিখেছো দ্য মিসইউজ অফ মাইক্রোফোন, তার মানে এর এইটুকুনি যা আছে তাই লিখে দিয়েছো। এবার দেখো মুখস্থ করা কতটা সোজা। Please allow me to focus through the column of your esteemed daily on the inconvenience created by the thoughtless use of microphones. এই লাইনটা আমার কাছে কঠিন মনে হচ্ছে। দয়া করে আমায় অ্যালাউ করুন, তাহলে প্লিজ অ্যালাউ মি টু ফোকাস থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিমড ডেইলি। তার মানে এই জায়গাটায় যদি তুমি মনে করো কঠিন হয়ে গেছে, তুমি কি করে লিখবে? দেখো, আই শ্যাল বি হাইলি অবলাইজড, এটা অধিকাংশ লেটারে লিখতে হয়। হাইলি লিখে নেবে প্রত্যেকে। অবলাইজড ইফ ইউ কাইন্ডলি, যদি আপনি দয়া করে, অ্যালাউ করেন আমাকে, অ্যালাউ মি, কি অ্যালাউ করবে? আ লিটল স্পেস, একটা অল্প জায়গা। কোথায়? ইন দি কলাম of your esteemed daily. কেন esteemed daily লেখার পরে এখানে একটু লিখে দিই, টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট। এবার সাবজেক্টের অংশটা তুমি তুমি শুধু এই সাবজেক্টের অংশটাই বদলে যাবে এক এক জায়গায়, আর বাকি সব জায়গায় এক। দেখো, দ্য ইউজ অফ লাউড স্পিকার হ্যাজ বিকাম এন অফুল ফ্যাশন। কতক্ষণ লাগে? লাউড স্পিকার একটা এখন ভয়ানক একটা ফ্যাশন হয়ে গেছে। ঠাকুর আনতে যাচ্ছে বক্স বাজিয়ে, খুব জোরে ফ্যাশন। মোস্ট অফ দ্য ফেস্টিভ্যাল অর্গানাইজার্স মেইনটেন্স নেইদার দ্য টাইম শিডিউল নট দ্য ডেসিবল শিডিউল প্রেসক্রাইবড বাই দ্য পলিউশন কন্ট্রোল বোর্ড। বলছে কোন রকম মানে কোন ফেস্টিভ্যাল অর্গানাইজাররা টাইম শিডিউলও মানে না বা শব্দ মাত্রাও মানে না। আচ্ছা, একবার পড়লাম, দ্য meetings and processions of political parties, social ceremonies, religious festival, even the small house parties go on by blowing microphones at the top voice. Top voice তারা মাইক বাজায়। Noise pollution is already a serious hazard. Hazard মানে কি? বিপদ। আমি লিখে দিয়েছি। The excessive use of loudspeaker makes life miserable and health painful. The elder people and students are the worst sufferers as they cannot concentrate on their studies. ছাত্রছাত্রীরা তো পড়াশোনায় মনোযোগ করতে পারে না, পাশের জায়গায় গান হচ্ছে, ক্যান্ডি প ক্যান্ডি পো, তুমি কি করে বই পড়বা? Sure, in some cases their use is absolutely necessary. হ্যাঁ, তাদের ব্যবহার প্রয়োজন, but there is no justification for using loudspeaker at every occasion. প্রত্যেক অকেশনে লাউডস্পিকার বাজানোর কোনো মানে হয় না। মাত্র 4-5টা করতে পারলেই হয়ে যাবে। এখানে একটা আর কি কি পড়বে সেটা আমি বলে দিচ্ছি, লিখে নাও। লেখা হয়ে গেছে এটা? তাহলে বলে দিচ্ছি আমি, এতক্ষণ লাগার তো উচিত না, একটুখানি করা যাবে না। ইউ হ্যাভ টু বি ফাস্ট উইথ ইউর হ্যান্ড রাইটিং। দেখো, স্মোকিং ইন পাবলিক ভেহিকলস পড়বে। আমি যেগুলো দিচ্ছি সেগুলো সবকটা পড়বার প্রয়োজন নেই। কোনগুলো পড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন অ্যাওয়ারনেস ফর অ্যাডিনো ভাইরাস পড়তে হবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি কি কি পড়বে? যেমন এখানে আছে, দেখো অত্যন্ত ভালো একটা জায়গা, ভালো লাগবে এটা পড়লে। সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন অ্যামাং স্টুডেন্টস, গুরুত্বপূর্ণ। এটা দীপ অবশ্যই পড়বে। এবং তার পাশাপাশি রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, মাইক্রোফোন বলে দিয়েছি। আর
আর হচ্ছে রেকলেস ফিলিং অফ ট্রিজ, গাছ কাটাটা পড়বে, অবশ্যই পড়বে। আর ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর লোকালিটি, মানে তোমার এলাকার অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষ করে কলকাতায় খুব হয়, এটা পড়বে। একদম সোজা, আই বেগ টু ড্র ইউর কানেকশন টু দ্য প্রেজেন্ট ইনস্যানিটারি কন্ডিশন অফ আর লোকালিটি ফর টেকিং পসিবল মেজার্স। উই আর লিভিং ভেরি ক্লোজ টু কলকাতা, দ্য স্যানিটারি কন্ডিশনস আর ভেরি মাচ ডেপ্লোরেবল, মানে দুর্দশাগ্রস্ত। প্রত্যেকটা জায়গার বাংলা মানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এক্সেসিভ র্যাগিং, হেড স্যারকে লেখা, এটা খুব গুরুত্বপূর্ণ। অফিসিয়াল মধ্যে আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, আমি বলেছি একটু আগে, দাও কল আইন অল্প একটু না। আচ্ছা, তারপরে কি বলেছে, পুয়ার কন্ডিশন অফ হসপিটালস, হাসপাতালের বাজে অবস্থা। আচ্ছা, লিভ অফ অ্যাবসেন্স, তোমরা প্রতিবারই পড়েছো, জানো। অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস, এটাও তোমরা জানো, করিয়েছি আমি। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটাও খুব গুরুত্বপূর্ণ। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠানের জন্য স্যারের কাছে পারমিশন চাওয়া, সেটা একটা করে দেবে। র্যান্ডম ফিলিং অফ ট্রিজ, গাছ কাটা নিয়ে, যে একটু আগেও তোমরা করলে। ব্লাড ডোনেশন ক্যাম্প, যে কোনো প্রোগ্রাম একটা করলেই হবে। আচ্ছা, এটা খুব ভালো, হসপিটাল যে ওয়েস্ট আছে, বিশেষ করে হসপিটালের যে বজ্র পদার্থগুলো, যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ, তারপরে কটন থ্রেড, সেগুলো যত্রতত্র ফেলা হয়, সেটার জন্য ইম্পর্টেন্ট এটা। কোনো টপিক, মোর ওয়াটার পিউরিফায়ার, সেটা তোমাদের আমি লিখিয়েছি, যে স্কুলে আরো যেন জল, ভালো জলের ব্যবস্থা করা হয়, কারণ একটাই ওয়াটার পিউরিফায়ার আছে, তার অধিকাংশ কলগুলো কাজ করে না, তোমরা জানো। ক্রাইম রেট তোমার এলাকায় বাড়ছে, রাত্রিবেলা মেয়েরা বেরোতে পারে না, এইগুলো পড়বে। ইনঅ্যাডিকুয়েট বুকস ইন লাইব্রেরি, লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই নেই, সেটা পড়বে, এটা তোমাদের লেখানো আছে। এনকোয়ারি আ বুক দ্যাট হ্যাভ আ বুক লেফট ইন স্টোর, এটা তোমরা পড়বে, তোমাদের লেখানো আছে। লস অফ এন ইম্পর্টেন্ট লেটার, গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে যাওয়া নিয়ে, ঠিক আছে। আর কি আছে, আরে আসতে যা, তারা কি তো, হ্যাঁ, লস অফ এন ইম্পর্টেন্ট লেটার, এটা পড়বে। আচ্ছা, নো সাইকেল স্ট্যান্ড, এটা ইম্পর্টেন্ট। লস অফ এন ইম্পর্টেন্ট লেটার থেকেও এটা ইম্পর্টেন্ট, যে তোমাদের স্কুলে কোনো সাইকেল শেড বা স্ট্যান্ড নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট পড়বে। আচ্ছা, আর কি পড়বে, সিকিং লিভ অফ অ্যাবসেন্স, এটা একটু আগেও করলে। আচ্ছা, অ্যারেঞ্জ শর্ট ট্রিপ, স্কুলে কোনো ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। ডেঙ্গি প্রিভেনশন মেজার, এটা ইম্পর্টেন্ট আছে, পড়বে। আচ্ছা, রিপোর্টিং দ্য লস অফ মোটর সাইকেল, এটা পড়ার দরকার নেই, মোটর সাইকেল হারিয়ে গেছে, তোমাদের মোটর সাইকেল নেই, তো তুমি কি হারাবা, তোমাদের জন্য দরকার না, ক্লাস 12 জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি কি আছে দেখো, এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে, আমি বলে দিচ্ছি, এখানে আছে হাই প্রাইস ইন এসেনশিয়াল গুডস, মূল্য বৃদ্ধি জিনিসপত্রের, সেটা পড়বে। আর কি আছে দেখো, এখানে আছে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকল, সেটা উপরেও পড়েছো তোমরা। আর কি আছে, আর আছে তোমাদের এখানে দেখো, ইনফেস্ট উইথ ফ্লাইজ অ্যান্ড মসকিউটো, মানে মশা মাছির উপদ্রব বেড়েছে তোমার এলাকায়, সেটা নিয়ে তুমি পড়বে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্লাস্টিক ব্যাগ, এই প্লাস্টিক ব্যাগ নিয়েও তুমি রিটোরিয়ালটা পড়বে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এগুলো একবার পড়লেই হয়ে যাবে, এটা কিন্তু একবার দেওয়া আছে, আনন্যাচারাল ইলেকট্রিসিটি বিল, পুয়ার কন্ডিশন অফ হসপিটাল, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে টোটাল রাইটিং শিডিউল। তুমি এই কটা রাইটিং, অফিসিয়াল লেটার, এই কটাই ভালো করে পড়বে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এগুলো একবার দুবার করে পড়লেই হয়। মূলত আমরা কি পড়ছি, যে কোন জিনিসের ঘাটতি আছে, অভাব আছে, আর কোন জিনিসটা আমাদের কমপ্লেইন আছে, অভিযোগ আছে, সেটা আমরা পড়ছি। এই তাহলে আর সিন পোর্শনটা কি করে পড়বে বলেছি, বারবার করে ভালো করে পাঠ্যটা পড়বে, আর কিছু লাগবে না। আগামী দিন আর কোশ্চেন ব্যাংকে যে গ্রামার সেট গুলো আছে, সেগুলো প্রত্যেকটা সলভ করা, সেই গ্রামার সেট গুলো দেখবে ভালো করে, বেশিক্ষণ সময় লাগার কথা না। যদি কেউ ঠিকঠাক 1.5 ঘন্টা 3 ঘন্টাও সময় দেয়, 3 আওয়ার, তাহলেও তার আগামী দিন 40 নম্বরের পরীক্ষাটা ভালো হয়ে যায়। আমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40 নম্বরে, নেবে। এই 40 নম্বরের পরীক্ষায় 40-এ 40 পেতে হবে। 40 নম্বরের পরীক্ষার গ্রামার থাকবে 20 নাম্বার, গ্রামার থাকবে কত, 20 নাম্বার, সিন থাকবে 10 নাম্বার, রাইটিং থাকবে 10 নাম্বার। তাহলে প্রথম পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, একটু মনে হচ্ছে পারবো, মনে হচ্ছে একটু পড়াশোনা করলে কোনো ব্যাপারই না, আমি তো সব দিয়েই দিলাম, জাস্ট তোমাকে একটু পড়ে পরীক্ষা দিতে হবে। যেমন সুন্দর ছবিটা তুমি আঁকছো,
ঠিক সুন্দর বই পড়লেও পড়াশোনাটা সুন্দর হয়। কোনো সন্দেহ আর ডাউটস? যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য ছোট ছোট মক টেস্ট গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এখন যদি আমি এটা এক্সপেক্ট করি যে আমি সব শিখিয়ে দেব আরো একবার, তাহলে আরো ফ্রাস্ট্রেশন বাড়বে। আমি প্রত্যেকটা গ্রামার টপিক প্রত্যেকটা ক্লাসে বহুবার করে বুঝিয়েছি, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা রাইটিং টপিক একা একা কি করে লিখতে হয় ট্রান্সলেশন করে করে করিয়েছি, করাইনি রে মা? তো প্রত্যেকটা জায়গা যখন আবারও আমি তোমাদেরকে সুন্দর করে প্রেজেন্ট করে দিলাম পিডিএফ বানিয়ে, তোমার কাজ প্রত্যেকটা ছোট ছোট পরীক্ষাগুলোকে ভালো করে দেওয়া। যখনই আমরা এভারেস্ট পর্বতমালায় উঠতে যাব, আমরা তখন দেখবো যে এইসব জায়গায় বেস ক্যাম্প করা হয়। কি করা হয়? বেস ক্যাম্প। এই জায়গায় প্রথমে ওঠার চেষ্টা করে, ওদের প্রথম টার্গেট থাকে এই জায়গাটায় ওঠা, এখান থেকে তারপরের স্টেপ, তারপর থেকে তারপরের স্টেপ, সর্বোচ্চ শৃঙ্গে ওঠা কিন্তু একদিনে সম্ভব নয়। তাই এই ছোট ছোট পরীক্ষাগুলো তোমাকে ভালো করে দিতে হবে। আর পরীক্ষাকে ভয় পেলে চলবে না। পরীক্ষায় আমার কিছু কম পারলেও আমি অনেকটা শিখতে পারবো মেন পরীক্ষার জন্য। আর এই পরীক্ষায় কেন কম পারবো? এই 1 তারিখে পরীক্ষাটা ফাটাফাটি করে দেব, কারণ কোন জায়গা থেকে কিভাবে কতটুকুনি পড়তে হবে সেটা বলে দিয়েছে। একটা রাইটিং এ আমার 10 লাইন আছে, আমার 10 লাইন মুখস্থ নাই বা হতে পারে, 8 লাইন হবে। 8 লাইন যেন ভালো করে হয়। আচ্ছা, এই 10 লাইন আমরা যদি দেখি ভালো করে, কি এটা পোকা বারবার করছে লিখছে, ওর পড়াশুনো তোদের থেকে, ও হয়তো আগের জন্মে বিদ্যাসাগর ছিল, অতি। যাই হোক, আমি যেটা বলতে চাইছি একটু মন দিয়ে শোনো, যেটা বলবার কথা, যে কোন রাইটিং খুব কঠিন, তুমি মুখস্থ করতে পারছো না, তুমি দেখো না যে ওইখানে কোন লাইনগুলো সহজ বা কতটুকু লিখলে তুমি পারছো। 10টা এডিটোরিয়াল লেটার পড়লে 50টা লেখা যায়, কারণ প্রথম এবং শেষটুকু এক, মাঝে কয়েকটা লাইন অ্যাডিশন আছে। 5টা অফিসিয়াল লেটার লিখলে আরো 5টা লেখা যায়। তো পরীক্ষাকে ভয় পেও না, পরীক্ষা একটা জায়গাও ছেড়ো না, পরের দিন ভালো করে পরীক্ষা দিতে এসো। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম।